আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু কাকাবাবু সিরিজের উপন্যাস পাহাড় চূড়ায় আতঙ্কের পঞ্চম পর্ব। এই উপন্যাসের আগের 4টি পর্ব শুনতে চাইলে ওরা গল্পে মত্ত চ্যানেলটি ভিজিট করতে পারেন। এই চ্যানেলে আপনারা এর পাশাপাশি এই ধরনের আরও অ্যাডভেঞ্চার থ্রিলার গোয়েন্দা গল্প উপন্যাস পেয়ে যাবেন। গল্পগুলি শুনতে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আন্তরিকভাবে চ্যানেলটির পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন। লোহার পাত তার কোমরের দুদিকে কেটে বসে গিয়েছিল, সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। নিজের মাথার চুল আঁকড়ে ধরে বললেন, এখান থেকে খবর পাঠাবার কোনো উপায়ও নেই। কয়েকটা ভূত কাকাবাবুকে চেপে ধরেছে। তোমাদের হাত থেকে যখন ছাড়া পাওয়ার কোনো উপায়ই নেই, তখন এই পুরো জায়গাটায় বিস্ফোরণে আমি উড়িয়েই দিতে চাই। এমনই নিষ্পন্দ হয়ে বসে আছে মিংমা যে মনে হয় যেন রাত্রিরে ঠান্ডায় জমে একেবারে কাঠ হয়ে গেছে সে। পঙ্গুরাও গিরি লঙ্ঘন করে। তবে চলুন শুরু করা যাক আজকের পর্ব। মিংমা ঠিক 3টি ঘুষি মারে ভার্মাকে। চতুর্থ ঘুষিটা তোলার পর সে নিজেই হুমড়ি খেয়ে পড়ে গেল। তার শক্তি ফুরিয়ে আসছে। লোহার পাত তার কোমরের দুদিকে কেটে বসেছিল, সেখান থেকে অঝরে রক্ত ঝরছে। অসম্ভব ব্যথায় সে আর জ্ঞান রাখতে পারছে না। ঘোলাটে চোখে সে তাকালো এদিক ওদিক। রিভলভারটা ভার্মার হাত থেকে ছিটকে খানিকটা দূরে পড়ে আছে। মিংমা সেটাকে নেবার জন্য টলতে টলতে এগিয়ে গেল, কিন্তু কয়েক পা গিয়েই পড়ে গেল ধপাস করে। প্রায় পাশাপাশি অজ্ঞান হয়ে পড়ে রইল ভার্মা আর মিংমা, একটু দূরে রিভলভারটা। গম্বুজের মধ্যে বন্দী অবস্থায় রানা আর টমাস ত্রিভুবন কিছুই বুঝতে পারলেন না বাইরে কি হচ্ছে। ভার্মার ব্যবহারে রানা এতই অবাক হয়ে গেছেন যে এখনও চোখ দুটি বিস্ফারিত করে আছেন। টমাস ত্রিভুবন মৃদু গলায় জিজ্ঞেস করলেন, ওই ভার্মা লোকটা কে? রানা বললেন, ভারত সরকারের একজন প্রতিনিধি। মিস্টার রায়চৌধুরীকে সাহায্য করবার জন্য ভারত সরকার ওকে পাঠিয়েছেন। এর আগেও ভারত সরকারের নানান কাজ নিয়ে ওই ভার্মা এদিকে এসেছে। ওর পরিচয়পত্র সব ঠিকঠাক আছে কি? আপনি নিজে দেখেছেন? না, আমি নিজে দেখিনি। তবে কাঠমান্ডুতে আমাদের সরকারি অফিসে নিশ্চয়ই ওকে পরিচয়পত্র পেশ করতে হয়েছে। সে পরিচয়পত্র জাল হতে পারে। যাই হোক, ও আমাদের এখানে আটকে রাখলো কেন? ও বলল আমরা বড় বেশি জেনে ফেলেছি। কি জেনেছি? মাটির মধ্যে একটা লোহার দরজার কথা। মিংমার ওই কথাতেই ভার্মা বারবার বাধা দিচ্ছিল। টমাস ত্রিভুবন একটা কাঠের প্যাকিং বাক্সের ওপর গিয়ে বসলেন। তারপর রানাকে বললেন, আপনি একটা কাজ করবেন, গম্বুজের দরজাটা ভেতর থেকে ভালো করে বন্ধ করে দিন। ভার্মা বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। ও যাতে হঠাৎ আবার ভেতরে ঢুকতে না পারে সে ব্যবস্থা করা দরকার। রানা দরজাটা বন্ধ করতে গিয়ে আগে সেটাতে কান লাগিয়ে বাইরে কোনো শব্দ হচ্ছে কিনা শোনার চেষ্টা করল, কিন্তু তিনি কিছুই শুনতে পেলেন না। দরজা আটকে ফিরে এলেন। টমাস ত্রিভুবন এবার বললেন, এখানে বিস্কিট মাখন জ্যাম অনেক আছে। অবশ্য ভার্মা বলল ওদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে বলে 3-4 দিন প্লেন বা হেলিকপ্টার চলবে না। সেটা সত্যি কথা নাও হতে পারে, আবার এমনও হতে পারে ও নিজেই কোনো মিথ্যে খবর পাঠিয়ে রেস্কিউ পার্টি ক্যান্সেল করে দিয়েছে। দাঁড়ান, আগে একটু চা খাওয়া যাক। শুধু শুধু দুশ্চিন্তা করে লাভ নেই। চা খেলে মাথাটাও পরিষ্কার হবে।
টমাস ত্রিভুবন স্পিরিট ল্যাম্প জেলে জল চাপিয়ে দিলেন। রানা কিন্তু টমাস ত্রিভুবনের মতো শান্ত থাকতে পারছেন না, ছটফট করে ঘুরছেন ওইটুকু ছোট্ট জায়গার মধ্যে। নিজের মাথার চুল আঁকড়ে ধরে বললেন, এখান থেকে খবর পাঠাবার কোনো উপায়ও নেই, কেউ জানতেও পারবে না আমাদের খবর। ওয়্যারলেস সেটটা কেউ খারাপ করে দিয়েছে। টমাস ত্রিভুবন বললেন, সেটটাকে আমি একটু নাড়াচাড়া করে দেখব, ও ব্যাপারে আমার কিছুটা জ্ঞান আছে, দেখি সারিয়ে ফেলতে পারি কিনা। ব্যস্ত হচ্ছেন কেন? একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা হেলিকপ্টারের কোনো আওয়াজ পাইনি, তার মানে আমাদের বন্দি করে ও পালায়নি এখনো। রানা বললেন, পালাবে না, এখানেই ওর দলবল আছে। মিস্টার রায়চৌধুরী যখন অদৃশ্য হয়ে যান তখনই আমার বোঝা উচিত ছিল যে এখানে মাটির তলায় কিছু ব্যাপার হচ্ছে। একটা লোক তো আর এমনি এমনি আকাশে উড়ে যেতে পারেন না। লোহার দরজা যখন আছে তখন তার ভেতরে মানুষও আছে, তারা কুকুর পোষে, ভেতরে জ্যান্ত মুরগিও রাখে। কুকুরের পায়ের ছাপ আমি আগের বার এসে দেখেছি, এবারে এসে দেখলুম মুরগির পালক, তার মানে বেশ পাকাপাকি থাকবার ব্যবস্থা। এরা কারা? নিশ্চয়ই কোনো গুপ্তচর দল। কিন্তু মাটির তলায় বসে কি গুপ্তচরগিরি করবে? আর এই বরফের দেশে গোপন কিছু দেখবার কি আছে? আজকালকার গুপ্তচর বৃত্তির জন্য চোখে দেখার দরকার হয় না। নিশ্চয়ই ওরা মাটির তলায় কোনো শক্তিশালী যন্ত্র বসিয়েছে। কাছাকাছি 3টে দেশের সীমানা, তিব্বত অর্থাৎ চীন, রাশিয়া, ভারত। এই ভার্মাটাও ওদের দলের লোক। চা তৈরি হয়ে গেছে। কাগজের গেলাসে চা ঢেলে টমাস ত্রিভুবন একটা এগিয়ে দিলেন রানার দিকে। রানার মুখখানা দুশ্চিন্তায় মাখা, সেই তুলনায় টমাস ত্রিভুবন অনেকটাই শান্ত। আরাম করে চাটা শেষ করার পর টমাস ত্রিভুবন বললেন, এই গম্বুজের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা বসবার জায়গা আছে আমি জানি, সেখান দিয়ে বাইরেটা দেখাও যায়। দেখুন তো এখানে কোনো বাইনোকুলার পান কিনা। রানা বাইনোকুলার খুঁজতে লাগলেন, আর টমাস ত্রিভুবন বসলেন রেডিও টেলিফোন সেটটা নিয়ে। একটু নাড়াচাড়া করেই তিনি বললেন, ইস, এটাকে একেবারে তছনছ করে দিয়েছে। ভার্মা কখন এটাকে ভাঙলো বলুন তো? রানা বললেন, কোন এক ফাঁকে ভেঙেছে আমরা লক্ষ্যই করিনি। আপনাকে শুধু শুধু এই বিপদের মধ্যে নিয়ে এলাম, আপনার আসবার কথাই ছিল না। ত্রিভুবন বললেন, আমি এর আগেও 3বার বিপদে পড়েছি জীবনে। একটা কথা ভেবে দেখুন তো, ভার্মা আমাদের দুজনকে গুলি করে মেরেই ফেলতে পারত, আমাদের কিছুই করার ছিল না। না মেরে যে আমাদের এখানে আটকে রেখেছে, তার মানে আমাদের এখনো বাঁচার আশা আছে। রানা আফসোসের সুরে বললেন, ইস, কেন যে আমার লাইট মেশিন গানটা হেলিকপ্টারে ফেলে এলাম। ত্রিভুবন বললেন, সেটা আনলেও কোনো লাভ হতো না হয়তো। আপনি তো ভার্মাকে আগে সন্দেহই করেননি, উল্টে সে হঠাৎ আপনার হাতে গুলিই চালিয়ে দিত। বাইনোকুলার পেলেন না? না, মিস্টার রায়চৌধুরীর গলাতেই একটা বাইনোকুলার ঝোলানো ছিল যতদূর মনে পড়ছে। ওহো, আমার নিজের পকেটেই তো একটা রয়েছে, একেবারে ভুলেই গিয়েছিলাম। আপনি বাইনোকুলার খুঁজতে বললেন আর আমি অমনি খুঁজতে আরম্ভ করলাম। এত বিপদের মধ্যেও ত্রিভুবন হেসে ফেললেন। তারপর বললেন, আপনার ওভারকোটের অন্য পকেটগুলো খুঁজে দেখুন তো, রিভলভার টিভলভার কিছু আছে কিনা। রানা কোটের সবকটা পকেট চাপড়ে দেখে নিয়ে বললেন, নো, নেই, আমার নিজস্ব কোনো রিভলভার নেই। চলুন তাহলে গম্বুজের ওপরে উঠে দেখা যাক। গম্বুজের ওপরে ছোট জানালাটা দিয়ে
একজনের বেশি দেখা যায় না। বাইনোকুলারটা হাতে নিয়ে একবার রানা আর একবার ত্রিভুবন বাইরেটা দেখতে লাগলেন। বাইনোকুলার দিয়ে সাধারণত দূরের জিনিস দেখবার চেষ্টা করে, ওরাও দূরে দেখতে লাগলেন। গম্বুজের কাছেই যে ভার্মা ও মিংমা অজ্ঞান হয়ে পড়ে আছে তা ওদের নজরও পড়ল না। বাইরে আলো একটু কমে এসেছে। এরপর একটু বাদেই হঠাৎ ঝুপ করে অন্ধকার নেমে আসবে। হেলিকপ্টারটা দূরে থেমে আছে। ছোট্ট হেলিকপ্টারে বেশি লোক আঁটে না বলে এবার কোনো পাইলট আনা হয়নি। রানা নিজেই চালিয়ে নিয়ে এসেছেন। অবশ্য ভার্মাও হেলিকপ্টার চালাতে জানে, ইচ্ছে করলে সেও পালাতে পারত। একসময় বাইনোকুলারটা টমাস ত্রিভুবনের হাত ফসকে সিঁড়িতে পড়ে গেল। রানা বললেন, ঠিক আছে, আমি তুলে আনছি। তখন টমাস ত্রিভুবন তাকালেন খালি চোখে বাইরে। অমনি তিনি দেখতে পেলেন ভার্মা আর মিংমাকে। তার বুকটা ধক করে উঠল। উত্তেজিতভাবে তিনি বললেন, রানা, রানা, এদিকে আসুন, শিগগির। বাইনোকুলারটা কুড়িয়ে রানা দৌড়ে চলে এলেন ওপরে। ত্রিভুবন নিজে জানালার কাছ থেকে সরে গিয়ে রানাকে দেখতে দিলেন। রানা দেখেই বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, মাই গড, ওরা দুজনেই মরে গেছে। ত্রিভুবন বললেন, না, তা কি করে হয়? দুজনে কি করে একসঙ্গে মরবে? মিংমা তো অজ্ঞান হয়েই ছিল। কিন্তু ওই জায়গায় ছিল না, আরও অনেকটা বাঁ পাশে। কোনো ক্রমে মিংমা উঠে এসেছিল। আমরা কোনো গুলির শব্দও পাইনি। মনে হচ্ছে কোনো কারণে দুজনেই অজ্ঞান হয়ে গেছে। রিভলভারটা পড়ে আছে কাছেই। কি সাংঘাতিক ব্যাপার! যদি ভার্মা ব্যাটা আগে জ্ঞান ফিরে পায় তাহলে ও মিংমাকে এবার মেরে ফেলবে। আর মিংমা যদি আগে জ্ঞান ফিরে পায় তাহলে আমরা এক্ষুনি মুক্ত হতে পারি। মিংমা আমাদের দরজা খুলে দেবে। মিংমাকে আমাদের জাগাতেই হবে। ওকে কিভাবে জাগানো যায়? এখান থেকে চেঁচিয়ে ডাকলে? না, তাতে লাভ নেই। তাতে ভার্মাই আগে জেগে যেতে পারে। একটা কিছু তো করতেই হবে। মিংমাই আমাদের বেশি কাছে। যদি এখান থেকে ওর গায়ে জল ছুঁড়ে দেওয়া যায়। অতটা দূরে কিভাবে জল ছুঁড়বেন? অবশ্য সেরকম কিছুই করতে হলো না। একবার দূরের দিকে চেয়ে ওরা দুজন আবার দারুণ চমকে উঠলেন। আলো খুবই কমে গেছে। চতুর্দিকে হালকা অন্ধকার। তার মধ্যে দেখা গেল মানুষের চেয়ে বড় আকারের দুটি প্রাণী এই গম্বুজের দিকে এগিয়ে আসছে। অসম্ভব উত্তেজনায় রানা চেপে ধরলেন টমাস ত্রিভুবনকে। ফিসফিস করে বললেন, ইয়েটি, ইয়েটি। টমাস ত্রিভুবন ভালো করে দেখে বললেন, তাই তো মনে হচ্ছে। ইয়েতির মতন প্রাণী দুটোর গায়ে ভাল্লুকের মতো বড় বড় লোম। তারা দুলে দুলে হাঁটে। মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে চারিদিক দেখে নেয়। তাদের মুখে কোনো শব্দ নেই। বিস্ময়ে, রোমাঞ্চে এবং খানিকটা ভয়ে রানা একেবারে তোতলা হয়ে গেলেন। কাঁপতে কাঁপতে বললেন, তাহলে আমরা সত্যি এটি দেখলাম? টমাস ত্রিভুবন বললেন, চুপ, কোনো শব্দ করবেন না। ইস, অন্ধকার হয়ে গেল, ওদের ছবি তোলা যাবে না। ইয়েতির মতন প্রাণী দুটো ভার্মা আর মিংমার মাথার কাছে এসে দাঁড়ালো। গম্বুজের দিকে তারা একবারও দেখছে না। হঠাৎ এক অদ্ভুত খেলা শুরু করলো তারা। ওদের মধ্যে একজন মিংমাকে দুহাতে তুলে নিয়ে ছুঁড়ে দিল অন্যজনের দিকে। সে খুব কায়দা করে লুফে নিল মিংমাকে। তারপর আবার সে ছুঁড়ে দিল এদিকে। এইভাবে তারা মিংমাকে নিয়ে লোফালুফি খেলতে লাগলো। রানা ফিসফিস করে বললেন, মিংমা মরে যাবে, ওরা মিংমাকে মেরে ফেলবে। ইস, যদি লাইট মেশিন গানটা থাকতো, ইয়েটি দুটোকে খতম করতে পারতাম। পৃথিবীতে যারা বিশ্বাস করে না তারা দেখতো সত্যিকারের ইয়েটির লাশ।
ত্রিভুবন রানাকে জোরে চিমটি কেটে বললেন, চুপ চুপ, দেখুন ওরা এবার কি করছে। ইয়েতির মতন প্রাণী দুটো মিংমাকে একসময় নামিয়ে দিল মাটিতে। তারপর ওদের একজন ভার্মাকে তুলে নিল, কিন্তু ভার্মাকে নিয়ে ওরা লোফালুফি খেলল না। তাকে নিয়ে ওরা চলে গেল দূরের ঘন অন্ধকারের দিকে। সন্তু যেন একটা অন্ধকার সমুদ্রে ভাসছিল। একবার চোখ মেলেও সে কিছু দেখতে পেল না, বুঝতেও পারল না সে কোথায় আছে। মাথার ভেতরটা খুব ক্লান্ত, তার ইচ্ছে করল ঘুমিয়ে পড়তে। হঠাৎ যেন কিছু চেঁচামেচির শব্দ এলো তার কানে, তার মধ্যে কাকাবাবুর গলাও। অমনি একটা ঝাঁকুনি লাগলো তার সারা শরীরে। সে পাশ ফিরে তাকালো। প্রথমে তার মনে হলো ভূত, কয়েকটা ভূত কাকাবাবুকে চেপে ধরেছে। তারপরেই বুঝতে পারল ভূত টুত কিছু নয়, কয়েকজন মুখোশ পরা মানুষ। সন্তু উঠে বসতে গেল, তার আগেই দুজন মুখোশধারী চেপে ধরল তাকে। তাদের একজনের হাতে ইঞ্জেকশনের সিরিঞ্জ। বন্দি অবস্থায় কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, সন্তু পালা, যেমন করে হোক পালা। সন্তু সঙ্গে সঙ্গেই কিছু চিন্তা করেই পা তুলে একজন মুখোশধারীর পেটে কষালো খুব জোরে এক লাথি। তাতে তার হাত থেকে কাঁচের সিরিঞ্জটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। কেইন শিপটন রেগে বলে উঠলেন, ক্লামজি ফুল, শিগগির আর একটা নিয়ে এসো। কেইন শিপটন নিজে উঠে এগিয়ে আসবার আগেই সন্তু টেবিল থেকে গড়িয়ে পড়ে গেল মাটিতে। তারপরেই অন্ধের মতো দৌড়ালো। কাকাবাবু আবার চিৎকার করে উঠলেন, সন্তু পালা পা। তক্ষুনি তার মুখ চাপা দিয়ে দিল কেউ। সন্তু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে গিয়ে দেখল সামনেই একটা লোহার রেলিং। মুখোশধারীরা কেউ তাকে তাড়া করে আসছে বুঝতে পেরে সে সেই রেলিং ধরে ভল্ট খেয়ে চলে গেল অন্যদিকে। সেইভাবে ঝুলতে ঝুলতে তাকিয়ে দেখল প্রায় একতলার সমান নিচে অনেক মেশিন টেশিন রয়েছে। মুখোশধারীরা তাকে ধরে ফেলবার আগেই সে হাত দুটো ছেড়ে দিল, ধপাস করে পড়ল নিচে। সন্তুকে পালাতে দেখে কেইন শিপটন কাকাবাবুর কোটের কলার ধরে টানতে টানতে এনে শুইয়ে দিলেন পাথরের টেবিলের ওপর। তারপর রিভলভারের মতন দেখতে কিন্তু সাধারণ রিভলভারের চেয়ে বেশ বড় একটা অস্ত্র তুলে বলল, তুমি ওই ছেলেটাকে এক্ষুনি ফিরে আসতে বলো, নইলে তুমি মরবে। কাকাবাবু বললেন, না সন্তু, ফিরে আসিস না। কেইন শিপটন বলল, আমি ঠিক 10 গুনব, তার মধ্যে ফিরে আসতে বলো এই ছেলেটাকে। 1 2। কাকাবাবু বললেন, সন্তু তুই কিছুতেই ধরা দিবি না। এদিকে কেইন শিপটন বলে চলেছে, 3 4। কাকাবাবু বললেন, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? তুমি তাহলে আমাকে কিছুই চেনো না কেইন শিপটন। তুমি আমাকে মারতে পারো, কিন্তু তুমি কিছুতেই এখান থেকে আর বেরোতে পারবে না। কেইন শিপটন তবু বলে চলল, 5 6। কাকাবাবু গলা চড়িয়ে বললেন, সন্তু কিছুতেই আসবে না, তুমি যতই ভয় দেখাও। সন্তু নিচে লাফিয়ে পড়ে প্রথমটায় ঝোঁক সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। তাতে অদৃশ্য কোনো কিছুতে ঠোকা লেগে গেল তার মাথায়। তারপরই সে বুঝতে পারল মাঝখানের জায়গাটা শক্ত কাঁচ দিয়ে ঘেরা, সেই কাঁচেই ধাক্কা খেয়েছে সে। কাঁচের দেওয়ালের মধ্যে অনেকগুলো বড় বড় যন্ত্র, সেগুলো থেকে নীল আলো বেরোচ্ছে। পায়ে খানিকটা ব্যথা লেগেছে সন্তুর, কিন্তু এমন কিছু নয়। দ্রুত চোখ বুলিয়ে দেখল গোল জায়গাটার চারদিকে 4টি সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গগুলি অনেকটা লম্বা, শেষ পর্যন্ত দেখাই যায় না। এদিকে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে দুপদাপ করে নেমে আসছে কয়েকজন মুখোশধারী তাকে ধরবার জন্য। সন্তু একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পালাতে গিয়েও শুনতে পেল কেইন শিপটনের কথাগুলো আর কাকাবাবুর উত্তর। সে থমকে দাঁড়িয়ে গেল। কেইন শিপটন 9 গোনার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলে উঠল, ডোন্ট কিল মাই আঙ্কেল, আই এম কামিং।
ঘোরানো সিঁড়ির ওপর দাঁড়ানো মুখোশধারী দুটির দিকেও হাত তুলে সে বলল, আই অ্যাম কামিং। ওপর থেকে কাকাবাবু বললেন, না, আসিস না সন্তু, তাহলে আমাদের দুজনকেই একসঙ্গে এরা মারবে, দুজনে একসঙ্গে মরে লাভ নেই। সন্তু সে কথা গ্রাহ্য করল না। কাকাবাবুকে মৃত্যুর মুখে ফেলে সে কিছুতেই পালাতে পারবে না। সে আবার চেঁচিয়ে বলল, ইয়েস, আই এম কামিং। এক পা করে এগোতে লাগলো সে। মুখোশধারী দুজন তাকে ধরবার জন্য অপেক্ষা করছে। ধরাস ধরাস শব্দ হচ্ছে সন্তুর বুকের মধ্যে। এরা কারা? এরা কি সত্যি তাকে আর কাকাবাবুকে মেরে ফেলবে? এগোতে এগোতে সন্তু দেখল এক জায়গায় দেওয়ালে ইলেকট্রিকের মিটারের মতন অনেকগুলো জিনিস আর একটা লম্বা লিভারের অর্থাৎ লোহার হাতলের মতন জিনিস সামনের দিকে বেরিয়ে আছে। সেটা বেশ খানিকটা উঁচুতে। বিদ্যুৎ চমকের মতন একটা চিন্তা খেলে গেল সন্তুর মাথায়। সে তৎক্ষণাৎ লাফিয়ে সেই লিভারটা ধরেই ঝুলে পড়ল। সঙ্গে সঙ্গে সমস্ত জায়গাটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। তারপর নানা রকম চিৎকার চেঁচামেচি আর হইচই। ওপর থেকে কেইন শিপটন কড়া গলায় কি যেন হুকুম দিলেন। মুখোশধারী দুজন অন্ধকারের মধ্যেই আন্দাজে ছুটে এলো সন্তুকে ধরবার জন্য। লিভারটা ধরে ঝুলে দোল খেতে খেতে সন্তু সামনের দিকে লাথি চালাতেই তার জোড়া পায়ের লাথি লাগলো একজনের বুকে। সেই লোকটা ছিটকে গিয়ে পড়ল আর একজনের গায়ে। পেছনের লোকটা সেই ধাক্কায় পড়ে যেতে যেতেও সামলে নিয়ে আন্দাজে গুলি চালালো সন্তুর দিকে। ততক্ষণে সন্তু লিভারটা ছেড়ে দিয়ে নিচে নেমে পড়েছে। গুলিটা লাগলো লোহার লিভারটাতে। সেটা ভেঙে ছিটকে উড়ে গেল আর আলো জ্বলবার কোনো উপায় রইল না। কেইন শিপটন চিৎকার করতে লাগলো, বোকার দল, ছেলেটাকে কেউ ধরতে পারলে না, শিগগির আলো জ্বালো, নইলে সব নষ্ট হয়ে যাবে, আমরা দম বন্ধ হয়ে মরব। অন্ধকারে জড়াজড়ি করে সবাই ছুটে এলো আলো সুইচ বোর্ডের দিকে। সন্তু একবার ভাবলো ওপরে কাকাবাবুর কাছে যাবে কিনা, কিন্তু আবার ভাবলো সিঁড়ি দিয়ে অনেকে নামছে, ওদিকে যেতে গেলে সে যদি ধরা পড়ে যায়। দেওয়াল হাতড়ে হাতড়ে সে উল্টো দিকে সরে যেতে লাগলো। তারপর এক জায়গায় দেওয়াল নেই টের পেয়ে বুঝলো এদিকে একটা সুড়ঙ্গ। সে ছুটল সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে। খানিকটা গিয়ে একবার হোঁচট খেয়ে পড়ে গেল, তারপর আবার উঠে ছুটল। কেইন শিপটন নিজেই নেমে এসেছে সুইচ বোর্ডের কাছে। সবাইকে গালাগালি দিতে দিতে বলল, ইডিয়েটের দল, একটা সামান্য বাচ্চা ছেলেকে ধরতে পারো না? টর্চ দাও, কার কাছে টর্চ আছে? কারুর কাছেই টর্চ নেই। একজন একটা সিগারেটের লাইটার জ্বালল। সেই সামান্য আলোয় দেখা গেল সুইচ বোর্ডের একদিক থেকে ধোঁয়া বেরোচ্ছে। ওদিকে কাকাবাবু যখন বুঝলেন তার কাছাকাছি আর কেউ নেই, তিনি আস্তে আস্তে টেবিলটা থেকে নামলেন। তার পক্ষে ছুটে পালানো সম্ভব নয়, এই অন্ধকারের মধ্যে তো আরও অসম্ভব। তিনি খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গিয়ে দেওয়াল ধরে দাঁড়ালেন। আগেই তিনি দেখেছিলেন যে কেইন শিপটন যে চেয়ারটায় বসেছিল তার পেছনে একটা লোহার দরজা আছে। প্রথমে দিক ঠিক করে নিয়ে তিনি একটু একটু করে এগোলেন সেই দরজাটার দিকে। এক সময় হাতের ছোঁয়াতেই দেওয়ালের বদলে লোহা টের পেলেন। দরজাটা খোলাই ছিল, একটু জোরে ধাক্কা দিতেই খুলে গেল। কাকাবাবু ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিলেন। আবার চারদিকে হাত বুলিয়ে দেখলেন দরজাটা বেশ মজবুত, ছিটকিনিও রয়েছে। ভেতর থেকে সেটাকে আটকে দিলেন শক্ত করে। তারপর ঘরের মধ্যে ভালো করে তাকাতেই তিনি চমকে উঠলেন খুব। একটু দূরে একটা টাকার সাইজের গোল লাল আলো খুব উজ্জ্বলভাবে জ্বলছে। সেই আলোটা দেখলেই ভয় হয়, মনে হয় যেন কোনো একচক্ষু দানব দাঁড়িয়ে আছে অন্ধকারের মধ্যে। কাকাবাবু বুঝলেন ওটা কোনো যন্ত্র, কিন্তু সব দিকে একেবারে নিশ্ছিদ্র অন্ধকার, তার মধ্যে এই যন্ত্রের লাল আলোটা জ্বলছে কি করে? নিশ্চয়ই ওটার জন্য কোনো আলাদা ব্যবস্থা আছে। কাকাবাবু যন্ত্রটার দিকে এগিয়ে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মনে পড়ল কেইন শিপটন একবার বলেছিলেন এখানে এমন যন্ত্র আছে
যাতে হাত ছোঁয়ালেই মৃত্যু অনিবার্য। এটা সেরকম কোনো যন্ত্র নয় তো? কাকাবাবু কান পেতে শুনলেন, যন্ত্রটার মধ্যে থেকে শো শো শব্দ বেরোচ্ছে। তিনি আর যন্ত্রটার দিকে এগোলেন না। লাল আলোটা এমন তীব্র যে ওদিকে চেয়েও থাকা যায় না। এক পায়ে দাঁড়িয়ে থাকতে তার কষ্ট হচ্ছে বলে তিনি আস্তে আস্তে বসে পড়লেন। পাশে হাত রাখতেই আবার চমকে উঠলেন তিনি। একটা কোনো লোমশ জিনিসে তার হাত লাগলো। অমনি নড়ে উঠল সেই জিনিসটা। তারপরেই ডেকে উঠল, এই সেই কুকুরটা এই ঘরের মধ্যে এসে ঘুমিয়েছিল। কাকাবাবুর ছোঁয়া লাগতেই আবার জেগে উঠেছে। অন্ধকার ঘরের মধ্যেই এই দুষ্টু কুকুরটাকে নিয়ে কাকাবাবু আবার এক মহা মুশকিলে পড়লেন। কুকুরটাকে দেখতে ভারী সুন্দর, আকারেও বেশি বড় নয়, কিন্তু ঘেউ ঘেউ করে সে তেড়ে কামড়াতে এলো কাকাবাবুর দিকে। কাকাবাবুর ওপর ওর রাগ এখনো কমেনি। কাকাবাবু প্রথমে দু একবার কুকুরটার কামড় খেলেন। তারপর বেশি সাহস পেয়ে কুকুরটা তার বুকের ওপর ঝাঁপিয়ে পড়তেই তিনি খপ করে সেটাকে ধরে ফেললেন দু হাতে। কুকুরটা ছটফট করেও আর নিজেকে ছাড়াতে পারল না। কাকাবাবু এক হাতে কুকুরটার মুখ শক্ত করে চেপে ধরে রইলেন, আর অন্য হাত দিয়ে আদর করতে লাগলেন তাকে। নিচের তলায় সন্তু একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধাক্কা খেল। সেখানেই গুহাটা শেষ হয়েছে। আবার পেছনে ফিরতে গিয়েই তার মনে হলো দূরে কিছু লোকের গলার আওয়াজ শোনা যাচ্ছে। ওরা কি এদিকেই আসছে? কোণঠাসা ইঁদুরের মতন সন্তু দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। তারপরেই আলো জ্বলে উঠল। কেইন শিপটন এর মধ্যেই আলোর সুইচ ঠিক করে ফেলেছে। সন্তু দেখল সুড়ঙ্গের মধ্যে দু তিনজন মুখোশধারী দাঁড়িয়ে আছে, তাদের হাতে লম্বা পিস্তল। আর দেখল আর তার ঠিক সামনেই আরও একটা ছোট্ট সুড়ঙ্গের মতন পথ। সেটাতে ঢুকতে গেলে সামনে একটুখানি দৌড়ে যেতে হবে, তাতে দূরের মুখোশধারীরা তাকে দেখে ফেলতে পারে। সেইটুকু ঝুঁকি নিয়েই সন্তু এক দৌড়ে সেই সুড়ঙ্গটার মধ্যে ঢুকে গেল। আলো জ্বলে উঠতেই কাকাবাবু ঘরের ভেতরটা স্পষ্ট দেখতে পেলেন। তখনও তিনি কুকুরটার মুখ শক্ত করে ধরে আছেন। কুকুরটাকে নিয়ে মহা মুশকিল, ছেড়ে দিলেই ও কামড়াতে আসে। অনেক রকম আদর করলেও সে শান্ত হয় না, সারা শরীর কুঁকড়ে এসে ছাড়া পেতে চাইছে। ঘরটার একদিক জুড়ে রয়েছে বিরাট একটা যন্ত্র, তার ঠিক মাঝখানে সেই আলোটা জ্বলছে। যন্ত্রটা দেখলেই কেমন যেন ভয় ভয় করে, মনে হয় যেন এক একচক্ষু দানব। কিছু প্যাকিং বাক্স ছড়ানো আছে চারিদিকে। কাকাবাবু দু একটা বাক্স খুলে দেখলেন, তার মধ্যে রয়েছে নানান রকম যন্ত্রপাতির অংশ। লাল চক্ষুওয়ালা যন্ত্রটার দিকে কাকাবাবু চেয়ে রইলেন একটুক্ষণ। যন্ত্রপাতি সম্পর্কে তার বেশি জ্ঞান নেই, ওটা কিসের যন্ত্র তিনি বুঝতে পারলেন না। একবার ভাবলেন এটা কি কম্পিউটার? হিমালয়ের এই দুর্গম জায়গায় মাটির নিচে ঘর বানিয়ে কিভাবে এরা এই এত বড় একটা যন্ত্র বসালো, সে কথা ভেবে আশ্চর্য হয়ে গেলেন কাকাবাবু। এক পা করে তিনি যন্ত্রটার দিকে এগিয়ে গেলেন। হঠাৎ তার মনে পড়ল, এই যন্ত্রটায় হাত দিলেই যে কিছু একটা বিপদ ঘটবে তা তো হতে পারে না। কুকুরটা এই ঘরের মধ্যেই ছিল, কুকুরটা এই যন্ত্রটা নিশ্চয়ই দু একবার ছুঁয়েছে, ওর তো কিছুই হয়নি। এবার কাকাবাবু যন্ত্রটার খুব কাছে এগিয়ে যেতেই পেছন দিকের দরজাটায় দুমদুম শব্দ হলো। কাকাবাবু ফিরে দেখলেন দরজাটা লোহার তৈরি এবং খুব মজবুত। তিনিও ভেতর থেকে খিল আটকে দিয়েছিলেন, তাই আর বাইরে থেকে খোলার কারো সাধ্য নেই। এখনই ঘরের মধ্যেই তিনি নিরাপদ। বাইরে থেকে কেইন শিপটনের গলার আওয়াজ শোনা গেল, মিস্টার রায়চৌধুরী, ডোন্ট বিহেভ লাইক আ ফুল, দরজা খুলে দাও। কাকাবাবু বললেন, না, আমি দুঃখিত, এখন দরজাটা খুলতে পারছি না। কেইন শিপটন বলল, শিগগির খোলো। কাকাবাবু বললেন, আমি একটু ব্যস্ত আছি, প্লিজ আমায় বিরক্ত করো না। কেইন শিপটন আবার বলল, এক্ষুনি খুলে দাও।
নইলে ব্লাস্ট করে আমরা দরজাটা ভেঙে ফেলবো। কাকাবাবু বললেন, তোমাদের দরজা তোমরা ভাঙবে, এতে আমার কি করার আছে? ইচ্ছে হলে ভাঙো। কাকাবাবু যন্ত্রটার সামনে গিয়ে দাঁড়ালেন। বিভিন্ন রঙের অনেকগুলো বোতাম যন্ত্রটার গায়ে সার সার সাজানো। কাকাবাবু সাহস করে একটা বোতাম টিপলেন। অমনি যন্ত্রটার মধ্যে থেকে খুব জোরে আওয়াজ বেরিয়ে এলো। 229 KY77 আলফা ওমেগা। আওয়াজটা এত হঠাৎ আর এত জোরে হলো যে কাকাবাবু চমকে খানিকটা পিছিয়ে এলেন। যন্ত্র তো কথা বলতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে রেকর্ড করা আছে। এগুলো কোনো সাংকেতিক সূত্র। কেইন শিপটন বলল, খবরদার, ওই যন্ত্রে আর হাত দিও না, তুমি মরে যাবে। দরজাটা খোলো, তোমার ভাইপো সম্পর্কে জরুরি কথা আছে। এই দুটোই যে ধাপ্পা তা বুঝতে একটুও অসুবিধে হলো না কাকাবাবুর। তিনি হাসলেন। কেইন শিপটনকে তিনি বললেন, তার চেয়েও জরুরি কাজে আমি ব্যস্ত আছি, ওসব কথা পরে হবেক্ষণ। কাকাবাবু আর একটা বোতাম টিপতেই ফটাস করে যন্ত্রটার খানিকটা স্প্রিংয়ের ডালার মতন খুলে গেল। ভেতরটায় কাঁচের ঢাকা দেওয়া অনেকগুলো ঘড়ির মতন জিনিস, সেগুলোর মধ্যে ঝিকিঝিকি শব্দ হচ্ছে। কাকাবাবু ওতে হাত দিলেন না। তিনি আর একটা বোতাম টিপলেন। তখন যন্ত্রটা দিয়ে বিপ 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 শব্দ হতে লাগলো। দরজার বাইরে থেকে কেইন শিপটন পাগলের মতন চিৎকার করছে। কাকাবাবু ওর কথায় আর কোনো উত্তর দিলেন না। কেইন শিপটন কেন এত ক্ষেপে যাচ্ছে তা কাকাবাবু এবার বুঝতে পারলেন। এই যন্ত্রটা বাইরে খবর পাঠায়। কাকাবাবু নানা রকম বোতাম একসঙ্গে টিপে দিলে যন্ত্রটা নানা রকম উল্টোপাল্টা খবর একসঙ্গে পাঠাতে শুরু করবে। তার ফলে যে দেশে এই খবরগুলো যাওয়ার কথা সেখানে বুঝে যাবে যে এখানে কিছু গন্ডগোল হয়েছে। কেইন শিপটন তা জানাতে চায় না। কেইন শিপটন এবার বলল, রায়চৌধুরী শোনো, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। তুমি যদি দরজা খুলে বেরিয়ে আসো, আমরা তোমার কোনো ক্ষতি করব না, তোমাকে মুক্তি দেব। কাকাবাবু বললেন, তাই নাকি? হঠাৎ এত উদার হলে যে? যন্ত্রটায় হাত দিও না, তুমি জানো না ওর মধ্যে একটা বোতাম টিপলে এই পুরো জায়গাটাই বিস্ফোরণে উড়ে যাবে। এই কথা আমাকে বিশ্বাস করতে বলো। আমি সত্যিই বলছি। বেশ তো, তোমাদের হাত থেকে ছাড়া পাওয়ার যখন কোনো উপায় নেই, তখন এই পুরো জায়গাটা আমি বিস্ফোরণে উড়িয়েই দিতে চাই। তোমাকে আমরা বাঁচার সুযোগ দিচ্ছি, তোমার ভাইপোকেও আমরা ছেড়ে দেব। আমার ভাইপো কোথায়? সে এখানেই আছে। তাকে কথা বলতে বলো, তার গলা শুনতে চাই। এবার কেইন শিপটন চুপ করে গেল। তার মিথ্যে ধরা পড়ে গেছে। সন্তুকে এখনো ওরা ধরতে পারেনি। 7-8 জন লোক মিলে সন্তুকে তাড়া করলেও এখনো কিন্তু তারা সন্তুকে ধরতে পারেনি। সন্তু নানান সুড়ঙ্গের মধ্যে দিয়ে ওদের সঙ্গে লুকোচুরি খেলছে। কেইন শিপটন তার সঙ্গীদের প্রচণ্ড ধমক দিয়ে বলল, এখনো তোমরা ছেলেটাকে ধরতে পারলে না, অপদার্থের দল। কাকাবাবু একটুক্ষণ থেমে রইলেন। কেইন শিপটন যে বলল একটা বোতাম টিপলে পুরো জায়গাটাই বিস্ফোরণে উড়ে যাবে, সে কথা কি সত্যি? গুপ্তচরদের মধ্যে অনেক সময় এই রকম ব্যাপার থাকে। ধরা দেবার বদলে তারা নিজেরাই সব কিছু ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করে রাখে। কিন্তু এখান থেকে পালাবার কি আর অন্য কোনো রাস্তা নেই? কেইন শিপটনের দলবল পালাতে চাইছে না কেন? কাকাবাবু চেঁচিয়ে বললেন, কেইন শিপটন, এবার আমি তোমাদের হুকুম দিচ্ছি, শোনো। যদি প্রাণে বাঁচতে চাও, পালাও। আমি পরপর সবকটা বোতামই টিপব শেষ পর্যন্ত। কেইন শিপটন বলল, ব্লাডি ফুল, তাহলে তুমিও মরবে। তোমাদের হাতে মরার চেয়ে তোমাদের সকলকে ধ্বংস করে মরা অনেক ভালো। রায়চৌধুরী, এদিকে এসো,
দরজার কাছে প্লিজ, একটা কথা শোনো। কাকাবাবু এরই মধ্যে একটা অজগর সাপের ফোসফোসানির মতো শব্দ শুনতে পেলেন। শব্দ কিন্তু ওই যন্ত্রটা থেকে আসছে না। একটু লক্ষ্য করতেই কাকাবাবু টের পেলেন শব্দটা আসছে দরজার বাইরে থেকে। এটাও বুঝতে পারলেন শব্দটা আগুনের। লোহা গালানো আগুন দিয়ে ওরা দরজাটা গালিয়ে ফেলতে চাইছে, কিংবা দরজার গায়ে একটা ফুটো করতে পারলেই সেখান দিয়ে ওরা কাকাবাবুকে গুলি করতে পারবে। সেই সময়টুকু কাটাবার জন্য কেইন শিপটন কথা বলে কাকাবাবুকে ভুলিয়ে রাখতে চাইছে। আর কোনো উত্তর না দিয়ে কাকাবাবু যন্ত্রটার একপাশে সরে এসে দাঁড়ালেন। দরজাটা গালিয়ে ফেললে আবার তাকে ধরা পড়তেই হবে। এবার আর ওরা ছাড়বে না তাকে। তিনি বোতামগুলো পরীক্ষা করতে লাগলেন। কোন বোতামটা সবচেয়ে সাংঘাতিক সেটা বোঝার উপায় নেই। কাকাবাবু নিজের মৃত্যুর জন্য চিন্তা করেন না, কিন্তু সন্তুর কথা ভেবে একটু দ্বিধা করতে লাগলেন। সন্তু এখনো ধরা পড়েনি। বিস্ফোরণে সবকিছু উড়িয়ে দিলে সন্তুও মারা পড়বে। এখনো 14টা বোতাম টেপা বাকি আছে। এর মধ্যে সেটা কোনটা? অথচ বেশি সময়ও হাতে নেই। কাকাবাবু এবার একটা হলুদ বোতাম টিপে দিলেন। সঙ্গে সঙ্গে এমন একটা ব্যাপার হলো যে কাকাবাবু আনন্দে ও বলে উঠলেন। হলুদ বোতামটা টিপতেই মাথার ওপর সরসর শব্দ করে ঘরের ছাদটা খুলে গেল। দেখা গেল আকাশ। কাকাবাবুর মনে হলো তিনি যেন কতকাল পর আকাশ দেখলেন। বুক ভরে নিঃশ্বাস নিতে লাগলেন বারবার তিনি। কনকনে ঠান্ডা হাওয়া এসে লাগলো তার গায়ে। ছাদটা খুলে গেলেও দেওয়ালগুলো বেশ উঁচু। কাকাবাবুর পক্ষে লাফিয়ে ওপরে ওঠা অসম্ভব। এখনও তার মুক্তি পাওয়ার তেমন কোনো আশা নেই, কিন্তু তিনি প্রথমেই একটা কাজ করলেন। এক হাতে তিনি তখনও কুকুরটাকে শক্ত করে ধরেছিলেন। এবার 2 হাতে কুকুরটাকে ধরে খুব জোরে বাইরে ছুঁড়ে দিয়ে বললেন, যা। কুকুরটা বাইরে বরফের ওপর পড়ে ঘেউ ঘেউ করে প্রচণ্ড জোরে ডাকতে লাগলো। ছুটতে ছুটতে সন্তু দেখল সুড়ঙ্গটা এঁকে বেঁকে যে কত দূর গেছে তার কোনো ঠিক নেই। মাঝে মাঝে আলো, মাঝে মাঝে অন্ধকার। একবার পেছনে ফিরে তাকিয়ে দেখল কেউ তাকে ধরবার জন্য ছুটে আসছে কিনা। কারুকেই দেখতে পেল না সে। সুড়ঙ্গের পাশে পাশে 2-1টি খুপড়ি খুপড়ি ঘর আছে। একটা ঘরে ঢুকে পড়ল সন্তু। ঘরের ভেতরটায় আবছা অন্ধকার। একটুখানি চোখ সইয়ে নিয়ে ঘরটার দিকে ভালো করে তাকাতেই সে আঁতকে উঠল। অজান্তেই তার মুখ দিয়ে আ আ শব্দ বেরিয়ে এলো। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে পরপর 4টে ইয়েতি। সাধারণ মানুষের প্রায় 1.5 গুণ লম্বা, যেন তারা দেওয়ালে পিঠ দিয়ে বিশ্রাম করছে। সন্তু ভয় পেতে না চাইলেও ধকধক করতে লাগলো তার বুকটা। সে এক পা করে পিছিয়ে যেতে লাগলো এবং হঠাৎই পড়ে গেল হোঁচট খেয়ে। কিন্তু ইয়েতিরা তাকে তাড়াও করলো না, হাত বাড়িয়েও ধরবার চেষ্টা করলো না। তারা যেই রকমভাবে দাঁড়িয়েছিল সেই একই রকমভাবে দাঁড়িয়ে রইল। পড়ে গিয়েও সন্তু হাঁচড় পাঁচড় করে বেরিয়ে এলো ঘরের বাইরে। তখনই সে পায়ের আওয়াজ শুনতে পেল খুব কাছেই, সুড়ঙ্গের একটি বাঁকে। সন্তুকে যারা ধরবার চেষ্টা করছে নিশ্চয়ই তারা। পালাবার সময় নেই, এসে পড়বে এক্ষুনি। তখন বলতে গেলে এক মুহূর্তের মধ্যে 2-3টে চিন্তা খেলা করে গেল সন্তুর মাথায়। তাকে বাঁচতে হবে। বাঁচতে গেলে ওই ঘরটার মধ্যেই আবার ঢুকতে হবে। দেওয়ালে পিঠ দিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা ইয়েতি নয়। সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরটার মধ্যে ঢুকে পড়েই একটা ইয়েতির পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। তারপরই সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো 3 জন লোক। তাদের মুখে হলুদ মুখোশ, এক হাতে টর্চ, অন্য হাতে রিভলভার। টর্চের আলো ফেলে তারা দেখতে লাগলো ঘরের ভেতরটা। একজন ঢুকেও পড়ল ঘরের মধ্যে। বাইরের একজন ইংরেজিতে বলল, ছেলেটা গেল কোথায়? এদিকেই তো এসেছে। ভেতরের লোকটি বলল, আওয়াজ শুনলাম, মনে হলো এই ঘরেই ঢুকেছে।
আরেকজন বলল, না, আমার মনে হয় ছেলেটা ওপরে উঠে গেছে। ভেতরের লোকটি বলল, এখানে তো দেখছি না। বাইরের লোকটি বলল, একবার ওপরে যাওয়া উচিত, ওপরে নানা রকম আওয়াজ হচ্ছে কিন্তু। লোকগুলো জুতোর দুবদাব শব্দ করে এগিয়ে গেল সুড়ঙ্গের সামনের দিকে। এই সময়টুকু সন্তু নিঃশ্বাস বন্ধ করেছিল। তার খালি ভয় হচ্ছিল তার পা দুটো ওরা দেখতে পেয়ে যাবে কিনা। লোকগুলো চলে যেতেই তার শরীরটা কেমন যেন অবশ হয়ে গেল। সে ধপ করে পড়ে গেল মাটিতে। ঘরটার মেঝেতে খড় ছড়ানো আছে। ইয়েতির মতন পোশাকগুলোতেও খড় ভরা। পোশাকগুলো যাতে কুঁচকে না যায় সেই জন্য খড় ভরে সোজা করে রাখা আছে। সন্তু একটু সুস্থ হওয়ার পর পোশাকগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে দেখল। প্রথমে দেখেই সন্তু এত ভয় পেয়ে গিয়েছিল যে সে ভালো করে তাকায়নি। নইলে চোখের দিকে তাকাতেই বুঝতে পারা যায় ওদের চোখের জায়গায় কিছুই নেই, শুধু দুটো গর্ত। সন্তুর একবার ইচ্ছে হলো সে এই একটা পোশাকের মধ্যে ঢুকে পড়ে ইয়েতি সেজে থাকবে, তাহলে ওরা আর তাকে কিছুতেই খুঁজে পাবে না। কিন্তু পোশাকগুলোর তুলনায় তার চেহারা অনেক ছোট। তাছাড়া সন্তুর আরেকটা কথা মনে পড়ল, ওপরে এতক্ষণ কি হচ্ছে কে জানে। কাকাবাবু তো তার মতন আর ছুটে পালাতে পারবেন না। কাকাবাবুকে ওরা এতক্ষণে মেরে ফেলেছে। যাই হোক না কেন, তাকে একবার ওপরে যাওয়ার চেষ্টা করতেই হবে। ঘরটা থেকে খুব সাবধানে বেরুলো সন্তু। দুপাশে উঁকি দিয়ে দেখল কেউ নেই। লোকগুলো তাহলে ওপরেই উঠে গেছে বোধ হয়। সুড়ঙ্গটা দিয়ে পা টিপে টিপে খানিকটা গিয়ে সন্তু বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। সুড়ঙ্গটার দুপাশ দিয়েই মাঝে মাঝে দু একটা শাখা প্রশাখা বেরিয়ে গেছে। এর আগে ছুটে আসবার সময় সে কখন কোনটা দিয়ে এসেছে তা এখন আর তার মনে পড়ছে না। আবার আরেকটা ঘর চোখে পড়ল একপাশে। সেই ঘরটার কোনো দরজা নেই। ভেতরে কিরকম যেন একটা অদ্ভুত শব্দ হচ্ছে। একটু উঁকি দিয়ে দেখল সন্তু। ঘরটার ভেতরে একটা খাঁচার মধ্যে রয়েছে অনেকগুলো জ্যান্ত মুরগি, তাছাড়া পাশাপাশি দুটো রেফ্রিজারেটর, মেঝের এক কোণে স্তূপাকার আলু আর পেঁয়াজ। এদের এটা ভাড়ার ঘর। সন্তুর মনে পড়ল ওপরে গম্বুজের বাইরে একদিন মুরগির পালক আর রক্ত দেখতে পেয়েছিল তারা। এরাই তাহলে ওখানে একদিন একটা মুরগি নিয়ে গিয়ে মেরে তাদের ভয় দেখাতে চেয়েছিল। সেখানে বেশিক্ষণ থাকলো না সন্তু, তাকে উপরে যেতেই হবে। আবার সুড়ঙ্গ পথে এগোতে লাগলো সে। যেদিকে আলো দেখা যাচ্ছে সেই দিকেই যাচ্ছে সে। তাছাড়া পথ চেনার আর কোনো উপায় নেই। আর একটা ঘরের কাছাকাছি গিয়ে থমকে যেতে হলো সন্তুকে। সেই ঘরের ভেতর থেকে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে আর জোরে জোরে নিঃশ্বাস টানার শব্দ। সেই ঘরটাতেও কোনো দরজা নেই। ওই ঘরের সামনে দিয়ে যেতেই হবে সন্তুকে। ভেতরের লোকেরা যদি তাকে দেখে ফেলে। সন্তু পেছনে ফিরে তাকালো, আবার কি ওই দিকে যাবে? কিন্তু সামনের দিকটাতেই বেশি আলো, খুব সম্ভবত ওই দিকেই উপরে ওঠা সিঁড়ি। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে শব্দটা শুনতে লাগলো সন্তু। কিরকম যেন কুঁকু আওয়াজ হচ্ছে, তারপরই দীর্ঘশ্বাস ফেলার মতন। মনে হয় কোনো অসুস্থ লোক। এটা কি ওদের হাসপাতাল ঘর? তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। অসুস্থ লোকেরা তো আর দৌড়ে তাকে ধরতে পারবে না। সাহস করে ঘরটায় উঁকি মারল সন্তু। আবার বুকটা কেঁপে উঠল তার। ওখানে কারা বসে আছে? মানুষ না ভূত? শুধু জাঙ্গিয়া পরা দুজন লোক দরজার সোজাসুজি দেওয়ালের কাছে বসে আছে। দেখে মনে হয় যেন মানুষের কঙ্কাল। তারা নিঃশ্বাস ফেলছে আর কুঁ কুঁ করে শব্দ করছে বলেই বোঝা যায় যে তারা বেঁচে আছে। লোক দুটির চোখের দৃষ্টি স্থির। তারা চেয়ে আছে সন্তুরি দিকে। একজনকে দেখে মনে হয় চিনেম্যান, অন্যজন যে কোন জাত তা বোঝবার উপায় নেই। তার মুখে লম্বা ঝোলা দাড়ি। সন্তু দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হু আর ইউ?
লোক দুটি কোনো উত্তর দিল না, একইভাবে চেয়ে রইল। ওদের দেখে ভীষণ কষ্ট হতে লাগলো সন্তুর। ওরা যেন দারুণ অসহায়, বুকের মধ্যে শুধু প্রাণটাই ধুকপুক করছে। ওরা নিশ্চয়ই এই গুপ্তচরদের দলের লোক নয়। এই রকম একজন চিনেম্যানের মৃতদেহ সন্তু দেখেছিল গম্বুজের বাইরে। এক পা এগিয়ে এসে সন্তু আবার জিজ্ঞেস করল, আপনারা কে? আপনাদের কি হয়েছে? লোক দুটির কথা বলার কোনো ক্ষমতাই নেই। এই লোক দুটিকেও না খেতে দিয়ে আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। প্রাণ একেবারে বেরিয়ে গেলে তারপর ওদের দেহ ওপরে বরফের ওপর ফেলে রেখে আসা হবে। তখন কেউ ওদের খুঁজে পেলেও ভাববে বরফের রাজ্যে পথ হারিয়ে ফেলে ওরা না খেতে পেয়ে মরেছে। কিন্তু সন্তু এসব কথা জানে না। সে ওদের কোনো রকম কোনো সাহায্যও করতে পারছে না। এখানে দেরি করাও অসম্ভব। তাকে ওপরে যেতেই হবে কাকাবাবুর কাছে। সে বেরিয়ে এলো ঘর থেকে। লোক দুটো যেন আরো জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর বেশ খানিকটা এগিয়েও ওদের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল সন্তু। সে দু হাতে কান চেপে ধরল। ক্রমেই সুড়ঙ্গের সামনের দিকে আলো বাড়ছে। মানুষের গলার আওয়াজও শুনতে পাচ্ছে। কান থেকে হাত সরিয়ে সন্তু ভালো করে শুনবার চেষ্টা করল। ঠিক বোঝা যাচ্ছে না। কেউ যেন কাকে খুব ধমক দিচ্ছে। ওই আওয়াজটা আসছে ওপরের দিক থেকেই। লোহার সিঁড়িটা তাহলে ওই দিকেই হবে। একা একা এতজন শত্রুর মধ্যে উপস্থিত হয়ে সন্তু কি করবে তা সে জানে না। কিন্তু কাকাবাবু ওখানেই আছেন, তাকে তো যেতেই হবে। এক পা করে সে এগোতে লাগলো। এবার খানিকটা দূরে দেখা গেল নীল রঙের আলো। ওইখানে কাঁচের বাক্সের মধ্যে গোল যন্ত্রটা আছে। সে ঠিক পথেই এগোচ্ছে। ক্রমশ ওপরের কথাগুলো শোনা যেতে লাগলো স্পষ্টভাবে। কেউ একজন বলছে, ওপেন দ্য ডোর, তোমার ভাইপো এখানেই আছে, দরজা না খুললে তাকে মেরে ফেলবো। শুনেই সন্তু বুঝতে পারল ভাইপো মানে তার কথাই বলা হচ্ছে। কাকাবাবু তাহলে এখনো বেঁচে আছেন। ওরা কাকাবাবুকে মিথ্যে বলছে যে সন্তু ধরা পড়েছে। তবে কি এখন সন্তুর ওখানে যাওয়া উচিত? সন্তুকে ধরতে পারলে তো ওদের এখন সুবিধেই হবে। কাকাবাবুকে ভয় দেখিয়ে দরজা খোলাতে পারবে তারা। তাই এখন তার পক্ষে লুকিয়ে থাকাই ভালো। আর একটু এগিয়ে সন্তু আরও কথা শুনবার চেষ্টা করল। কাকাবাবুর গলার আওয়াজ সে শুনতে পাচ্ছে না। কেইন শিপটন একাই চেঁচিয়ে চেঁচিয়ে অনেক কথা বলছে। তার মধ্যে একটা যন্ত্রে হাত দিতে বারবার নিষেধ করছে কাকাবাবুকে। যন্ত্রটা কোথায় আছে? সন্তু একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এরই মধ্যে লোহার সিঁড়ি দিয়ে চারজন মুখোশধারী আবার নিচে নেমে এলো। সন্তু পেছন ফিরে ছুট লাগাবার আগেই তাদের টর্চের আলো এসে পড়ল তার গায়ে। সঙ্গে সঙ্গে সন্তু শুয়ে পড়ল মাটিতে। ওদের হাতে রিভলভার আছে। ওরা দেখা মাত্রই গুলি করবে। সন্তু এটা শিখে রেখেছে যে মাটিতে শুয়ে পড়লে সহজে গায়ে গুলি লাগে না। লোকগুলো দৌড়ে আসতে লাগলো তার দিকে। তাদের মধ্যে একজন হুকুম দিল, ডোন্ট শুট, গেট হিম অ্যালাইভ। এই কথা শোনা মাত্রই সন্তু উঠে দাঁড়িয়ে দৌড় লাগালো। গুলি না করে ওরা তাকে জ্যান্ত ধরবে। আসুক তো কেমন ওরা দৌড়ে ধরতে পারে। লোকগুলো টর্চের আলো ফেলে রেখেছে সন্তুর ওপর। সন্তুর চাই একটা অন্ধকার জায়গা। ডান দিকের আর একটা শাখা সুড়ঙ্গ দেখে সন্তু বেঁকে গেল সেদিকে। সেদিকটা অন্ধকার। এটা যদি বন্ধ গলি হয় তাহলে আর সন্তুর নিস্তার নেই। তবু তাকে ঝুঁকি নিতেই হবে। একটুখানি যেতে না যেতেই সন্তুর মুখে টর্চের আলো পড়ল। সামনে দিয়ে 2-3 জন তেড়ে আসছে। লোকগুলো এরই মধ্যে এদিকে এসে পড়েছে। পেছনে ফিরে সন্তু উল্টো দিকে ছুটতে গিয়েই দেখল বাঁকের মাথায় টর্চ জেলে দাঁড়িয়ে আছে আরো 2 জন লোক। ফাঁদে পড়া ইঁদুরের মতন সন্তু একবার এদিকে আর একবার ওদিকে ছোটাছুটি করতে লাগলো। সে কিছুতেই ধরা দিতে চায় না, কিছুতেই না। অথচ আর কোনো উপায়ও নেই, পালাবার পথও নেই।
এই সুড়ঙ্গটার পাশে কোনো ঘর নেই। দুদিক থেকে এগিয়ে আসছে দুদল মুখোশধারী। সন্তু চেঁচিয়ে উঠল, না, আমায় ধরতে পারবে না, কিছুতেই না। আর তখনই ওপরে বিরাট জোরে একটা শব্দ হলো। এত জোর শব্দ যেন কানে তালা লেগে যায়। একটা প্রচণ্ড বিস্ফোরণে যেন সবকিছু হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। এই সুড়ঙ্গের দেওয়াল থেকেও দু চারটে পাথরের চলটা ছিটকে গেল চারিদিকে। গম্বুজের জানালাটার কাছেই বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছিলেন রানা। সেই রকমভাবেই কেটে গেছে সারা রাত। টমাস ত্রিভুবন এসে ঘুমিয়েছিলেন নিচে। ভোর হবার সঙ্গে সঙ্গে তিনি আগে জেগে উঠলেন। স্পিরিট ল্যাম্প জেলে চা বানালেন। তারপর এক কাপ চা নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে ডাকলেন রানাকে। রানা আড়মোড়া ভেঙে চোখ কচলে বাইরের দিকে তাকিয়েই চমকে উঠলেন। তিনি চেঁচিয়ে বললেন, লুক, টমাস, লুক। টমাস ত্রিভুবন তাড়াতাড়ি এসে মুখ বাড়ালেন জানালা দিয়ে। তিনিও চমকে উঠলেন প্রথমে। ইয়েতিরা লোফালুফি করে কিছুক্ষণ খেলবার পর মিংমাকে ফেলে গিয়েছিল মাটিতে। তখন রানা আর ত্রিভুবন ধরেই নিয়েছিল যে মিংমা আর বেঁচে নেই। কিন্তু মিংমা কখন যেন উঠে বসেছে। রাত্রে কোনো এক সময় বরফ পড়েছিল। সেই বরফ জমে আছে মিংমার মাথায়, কাঁধে, পিঠের ওপর। এমনই নিস্পন্দ হয়ে বসে আছে মিংমা যে মনে হয় যেন রাত্রিরে ঠান্ডায় জমে একেবারে কাঠ হয়ে গেছে সে। রানা জিভ দিয়ে আফসোসের শব্দ করে বললেন, পুয়ার ফেলো, আহা বেচারা। ত্রিভুবন বললেন, মরে গেছে ভাবছেন? আমার কিন্তু তা মনে হয় না। সারা রাত বাইরে বরফের মধ্যে পড়ে থাকলে কেউ বাঁচতে পারে? শেরোপাদের কতখানি জীবনী শক্তি তা বোধহয় আপনি ঠিক জানেন না। আমি ওদের সঙ্গে তো অনেক ঘুরেছি, আমি দেখেছি। ওরা মৃত্যুর কাছে কিছুতেই হার মানতে চায় না। তিনি হাত দুটো মুখের কাছে এনে খুব জোরে চিৎকার করে বললেন, মিংমা, মিংমা। মিংমার শরীরটা একটুও নড়ল না তাতে। তখন ত্রিভুবন ও রানা দুজনে মিলে একসঙ্গে ডাকতে লাগলেন মিংমার নাম ধরে। তাতেও কাজ হলো না কিছুই। ত্রিভুবন বললেন, একটা বন্দুক বা রিভলভার দিয়ে যদি ফায়ার করা যেত তাহলে সেই শব্দ শুনে ও জাগতো নিশ্চয়ই। রানা হতাশভাবে বললেন, বৃথা চেষ্টা। ওই রকমভাবে কোনো মানুষ বসে থাকে? দেখছেন, একটুও নড়ছে না। ত্রিভুবন কোনো কথা না বলে নেমে গেলেন নিচে। একটু পরে তিনি একটা সাঁড়াশি, একটা ছোট হাতুড়ি, কয়েকটা চিজ ভর্তি টিন হাতে ওপরে উঠে এলেন আবার। রানাকে বললেন, আমি বুড়ো হয়েছি, ঠিক ছুটতে পারবো না। আপনি এগুলো টিপ করে ছুঁড়ে মিংমার গায়ে লাগাতে পারবেন? মিংমা যদি বেঁচে না থাকে তাহলে তো আমাদের এখান থেকে মুক্তি পাওয়ার কোনো উপায়ই নেই। রানা জানালাটার একটা কাঁচের পাল্লা খুলে দিলেন ভালো করে। খুব ঘন ঘন লোহার শিক বসানো বলে ভালো করে বাইরে হাত বাড়ানো যায় না। এই অবস্থায় এখান থেকে কিছু টিপ করে বাইরে ছোড়া খুবই শক্ত। তবু রানা খুব সাবধানে টিপ করে একটা চিজের টিন ছুঁড়ে মারলেন। সেটা গিয়ে পড়ল অনেক দূরে। পরপর 3-4টে জিনিসই সেই রকম হলো। ত্রিভুবন বললেন, আপনি একটু সরুন তো, দেখি, আমি একবার চেষ্টা করে দেখি। বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে ত্রিভুবন ছুঁড়ে মারলেন সাঁড়াশিটা। সেটা গিয়ে ঠিক লাগলো মিংমার পিঠে। খানিকটা বরফও খসে পড়ল, কিন্তু মিংমার শরীরে কোনো স্পন্দনই দেখা গেল না। রানা ত্রিভুবনের মুখের দিকে তাকাতেই তিনি বললেন, আঘাতটা তেমন জোরে হয়নি, আরও জোরে মারতে হবে। আরও 3বার চেষ্টা করার পর
আবার একটা টিন লাগলো মিংমার মাথায়। তখন তার শরীরটা ধপ করে পড়ে গেল বরফের ওপরে। ত্রিভুবন আর রানা সঙ্গে সঙ্গে গলা মিলিয়ে ডেকে উঠলেন, মিংমা, মিংমা। মিংমা আস্তে আস্তে মুখটা ফেরালো এবার। আনন্দে উত্তেজনায় রানার হাত চেপে ধরে ত্রিভুবন বলে উঠলেন, দেখলেন দেখলেন, আমি আপনাকে বলেছিলুম না, শিরোপাদের জীবনী শক্তি। রানা চেঁচিয়ে উঠলেন, মিংমা, মিংমা, আমাদের কথা শুনতে পাচ্ছ? গম্বুজের দরজাটা খুলে দাও। শোয়া অবস্থা থেকে আস্তে আস্তে উঠে বসলো মিংমা। দেখলেই বোঝা যায় তার শরীরে এখন একটুও শক্তি নেই। দুহাত তুলে সে কি যেন বলবার চেষ্টা করলো, কিন্তু এতই ক্ষীণ তার গলার আওয়াজ যে কিছুই বোঝা গেল না। ত্রিভুবন বললেন, মিংমা, লক্ষ্মী ভাইটি, একটু কষ্ট করে এসে দরজা খুলে বার করে দাও আমাদের। মিংমা উঠে দাঁড়াবার চেষ্টা করেও পারল না, পড়ে গেল ধপ করে। এবার ত্রিভুবন বললেন, মিংমা, চেষ্টা করো, তোমাকে পারতেই হবে। গম্বুজের মধ্যে এলে তুমি আগুনের সেঁক নেবে, গরম চা পাবে, ব্র্যান্ডি, ওষুধ। মিংমা দাঁত চেপে দুই কনুইতে ভর দিয়ে উপুর হলো। তারপর সেই অবস্থায় বুকে হেঁটে এগোবার চেষ্টা করলো গম্বুজের দিকে। 3-4 ফুট কোনো ক্রমে সেইভাবে এসেই আবার নেতিয়ে গেল তার মাথা। শুয়ে পড়ল কাত হয়ে। রানা বললেন, যা, শেষ হয়ে গেল। ত্রিভুবন বললেন, না, বিশ্রাম নিচ্ছে, একটু বেশি সময় লাগলেও ক্ষতি নেই। সত্যি খানিকটা পর ফের মুখ তুলল মিংমা। আবার সেই একভাবেই এগোবার চেষ্টা করল। একটুখানি যায়, আবার বিশ্রাম নেয়। এইরকমভাবে গম্বুজের কাছাকাছি এসে পড়ে একবার সে বিশ্রামের জন্য সেই যে মাথা নোয়ালো, আর তোলেই না। কেটে গেল 10-12 মিনিট। অধীর উৎকণ্ঠায় রানা আর ত্রিভুবন যেন আর থাকতে পারছেন না। রানা তার ঠোঁট এমনভাবে কামড়ে ধরেছেন যেন রক্ত বেরিয়ে যাবে। ত্রিভুবন বললেন, কি হলো মিংমা, আর একটুখানি। মুখ তুলে অসহায় চোখ দুটি মেলে মিংমা বলল, আর পারছি না সাব, আমার শরীরে আর একটু তাকত নেই। রানা বললেন, পারতেই হবে মিংমা, একটু একটু করে এসো। দরজাটা খুলে দিলে তুমিও বাঁচবে, আমরাও বাঁচব। মিংমা প্রাণপণ খানিকটা চেষ্টা করেও এমনভাবে ঘাড় বেঁকিয়ে পড়ে গেল যে দেখলেই বোঝা যায় ওর জ্ঞান চলে গেছে। ত্রিভুবন বললেন, ও যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু মানুষের সাধ্যেরও তো একটা সীমা আছে। অপেক্ষা করা ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। দুজনে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মিংমার দিকে। শরীরটা একটুও নড়ছে না, বুকের নিঃশ্বাস পড়ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। ত্রিভুবন বললেন, এরকমভাবে চেয়ে থাকতে থাকতে যে আমাদের চোখও ব্যথা হয়ে যাবে। দাঁড়ান, আর একটুখানি চা করে আনি। ত্রিভুবন নিচে নামবার জন্য ফিরতেই রানা তার হাত চেপে ধরে বললেন, দাঁড়ান, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছেন না? কই না তো, কিসের শব্দ শুনবো এখানে? বেশি উত্তেজিত হয়ে মাথাটা খারাপ করবেন না। ধৈর্য ধরা ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই। ওই যে শুনুন, ভালো করে শুনুন। এবার সত্যিই শোনা গেল গো গো আর ফটফট ফটফট শব্দ। খুব তাড়াতাড়ি সেই শব্দ কাছে এসে পড়ল। তারপরই দেখা গেল দুটো হেলিকপ্টার। রানা আর ত্রিভুবন আনন্দে দুজনে দুজনকে জড়িয়ে ধরলেন। দুটো হেলিকপ্টার থেকে 11 জন মিলিটারি নেমেই সারবন্দী হয়ে ছুটে আসতে লাগলো গম্বুজটার দিকে। ত্রিভুবন আর রানা জানালা দিয়ে রুমাল ওড়াতে লাগলেন ওদের চোখ টানবার জন্য।
গম্বুজের দরজাটা খুলে যেতেই আগে কোনো কথা না বলে ওরা দুজন দৌড়ে বাইরে বেরিয়ে গিয়ে তুলে নিয়ে এলো মিংমাকে। ভেতরে এসেই মিংমার ঠোঁট ফাঁক করে তার গলায় ঢেলে দেওয়া হলো বেশ খানিকটা ব্র্যান্ডি। সসপ্যানে করে গরম জল ঢালতে লাগলেন তার গায়ে। মিলিটারিদের মধ্যে দুজন মিংমার বুকে ম্যাসাজ করে তার নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। ত্রিভুবন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বেঁচে যে আছে তাই যথেষ্ট, আর কোনো চিন্তা নেই। বীরেন্দ্র নামে একজন ব্রিগেডিয়ার 10 জন কমান্ডো নিয়ে এসেছেন বিপদ থেকে উদ্ধারের কাজে। এই কমান্ডোদের এমনই ট্রেনিং, এরা এক একজনই অন্তত 10-15 জনের সমান লড়াই করতে পারে। এরা জানে না এমন কোনো কাজ নেই। ব্রিগেডিয়ার বীরেন্দ্র জিজ্ঞেস করলেন, এবার আমাদের লাইন অব অ্যাকশন কি হবে বলুন। ত্রিভুবন বললেন, আমি যতদূর বুঝেছি এখানে এক জায়গায় বেশ বড় কয়েকটা গুহা ছিল। আমি নিজেও দেখে গেছি এক সময়। এখন সেই গুহাগুলো নেই। কোনো ফরেন এজেন্সি সেই গুহাগুলো ঢেকে দিয়ে মাটির নিচে গুপ্ত আস্তানা বানিয়েছে। মিস্টার রায়চৌধুরী আর সন্তু সেখানেই বন্দী। মিংমা একটা লোহার দরজার কথা বলেছিল, সেটা ব্লাস্ট করে ভেতরে ঢুকতে হবে। আপনাদের সঙ্গে ডিনামাইট আছে কি? ব্রিগেডিয়ার বীরেন্দ্র বললেন, পাহাড়ে রেস্কিউ অপারেশনে এসেছি, আর ডিনামাইট স্টিক সঙ্গে থাকবে না এ আপনি ভাবলেন কি করে? রানা বললেন, কিন্তু সেই লোহার দরজাটা খুঁজে বার করার জন্য মিংমার সাহায্য দরকার। ওরা সবাই মিংমার দিকে তাকালেন। মিংমা চোখ মেলেছে। ত্রিভুবন বললেন, মিংমা, তুমি যে আমাদের সেই লোহার দরজাটার কথা বলেছিলে, সেটা কোন জায়গায় দেখিয়ে দিতে পারবে? মিংমা বলল, হ্যাঁ, পারবো। তারপরে তার চোখে জল এসে গেল। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, আপনারা সন্তু সাহেব আর আঙ্কেল সাহেবকে বাঁচান। আমি উঠতে পারছি না। আমার দুটো পা থেকেই জোর চলে গেছে। আমি আর কোনো দিনও হাঁটতে পারবো না। ত্রিভুবন বললেন, নিশ্চয়ই পারবে। 2-1 দিন বিশ্রাম নিলে আর ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। এখন আমরা তোমাকে বয়ে নিয়ে যাব। তুমি সেই জায়গাটা দেখিয়ে দাও। দুজন কমান্ডো মিংমাকে কাঁধে তুলে নিল। ওরা বেরিয়ে পড়ল সবাই। এত অসুস্থ অবস্থাতেও মিংমা জায়গাটা চিনতে ভুল করল না। কাল রাতে বরফ পড়ে সব জায়গা প্রায় একাকার হয়ে গেছে। সকালে রোদ্দুরে কিছু বরফ গলতেও শুরু করেছে। মিংমা দেখিয়ে দেওয়া জায়গাটায় কয়েকজন কমান্ডো বরফ খুঁড়ে ফেলতেই বেরিয়ে পড়ল লোহার দরজাটা। চটপট সেই দরজাটার চারিদিকে বসিয়ে দেওয়া হলো 4টে ডিনামাইট স্টিক। মিংমাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো অনেক দূরে। অন্যরাও ছড়িয়ে পড়ল দূরে দূরে। ডিনামাইট চার্জ করার পর কত দূর পর্যন্ত ছিটকে আসতে পারে তা হিসেব করে কমান্ডোরা সবাইকে সেই নিরাপদ দূরত্বে চলে যেতে বলল। কয়েকজন কমান্ডো তৈরি হয়ে রইল হাতের মেশিন গান উঁচিয়ে। রানা আর ত্রিভুবন পাশাপাশি দাঁড়িয়েছিলেন। ডিনামাইট চার্জ করার আগেই তারা কানে হাত চাপা দেওয়ার জন্য তৈরি। ঠিক এই সময় তারা শুনতে পেলেন পেছন দিকে একটা কুকুরের ঘেউ ঘেউ ডাক। দুজনেই দারুণ চমকে গেলেন। এই বরফের রাজ্যে কুকুর! পেছন দিকে তাকিয়ে তাদের মনে হলো সেখান থেকেও বেশ খানিকটা দূরে একটা কুকুর প্রাণপণে চেঁচাচ্ছে। ত্রিভুবন বললেন, কুকুর যখন আছে তখন মানুষও আছে ওখানে। তার কথা বলা শেষ হতে না হতেই ডিনামাইটের প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। ওদিকে গুহার মধ্যে কাকাবাবু যে যন্ত্রঘরটার মধ্যে দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই ঘরের দরজাটা হঠাৎ খুলে গেল। কেইন শিপটন অক্সি অ্যাসিটিলিন গ্যাসের আগুনে সেই লোহার দরজার একটা অংশ গলিয়ে ফেলেছে। লম্বা নলওয়ালা একটা পিস্তল হাতে নিয়ে
প্রথমে ঘরের মধ্যে ঢুকে এলো কেইন শিপটন। তার পেছনে অক্সিঅ্যাসিটিলিন গ্যাসের যন্ত্রটা হাতে নিয়ে একজন মুখোশধারী সহচর। ঘরের ছাদটা খোলা দেখে রাগে ক্ষোভে একসঙ্গে অনেকগুলো গালাগালি দিয়ে উঠল কেইন শিপটন। তার প্রিয় কুকুরটা বাইরে ওপরে চেঁচাচ্ছে। সে বলে উঠল, ড্যাম ইট, দেখো, দ্যাট ফেলো এসকেপড। ওই বদমাস রায়চৌধুরীটাকে ক্যাপচার করতেই হবে, ও যেন কিছুতেই পালাতে না পারে। তারপর সহচরটিকে হুকুম দিল, শিগগিরই নাম্বার 4, নাম্বার 7 আর নাম্বার 9কে এখানে ডেকে নিয়ে এসো, বাইরে যেতে হবে। সহচরটি চলে যেতেই কেইন শিপটন শিস দিয়ে ডাকল, ডগি, ডগি, কাম হিয়ার। কুকুরটা কিন্তু ডাকতে ডাকতে ক্রমশই দূরে সরে যাচ্ছে। কেইন শিপটনের লম্বা ছিপছিপে শরীর, সে ইচ্ছে করলেই লাফিয়ে খোলা ছাদের একপাশের দেওয়ালটা ধরে ফেলতে পারে। সেই রকমই করবার জন্য তৈরি হয়ে সে পিস্তলটাকে দাঁতে কামড়ে ধরল। তারপর লাফ দেওয়ার জন্য যেই নিচু হয়েছে, অমনি পেছন থেকে শক্ত লোহার মতন দুটো হাত টিপে ধরল তার গলা। ব্যাপারটা এমনই আকস্মিক যে কিছু বোঝবার আগেই যেন কেইন শিপটনের দম বন্ধ হয়ে এলো। মাথা ঝাঁকুনি দিয়েও সে কিছুতেই ছাড়াতে পারল না নিজেকে। চোয়াল আলগা হয়ে গিয়ে পিস্তলটা ঠকাস করে পড়ে গেল মেঝেতে। তার কানের পাশে ঠান্ডা গলায় কে একজন বলল, ইয়োর গেম ইজ আপ, কেইন শিপটন। রহস্যময় যন্ত্রটার পাশে অন্ধকারে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়েছিলেন কাকাবাবু। ঘরের ছাদটা খুলে গেলেও খোঁড়া পায়ে কাকাবাবু লাফিয়ে উঠতে পারতেন না ওপরে। তিনি ঠিকই করে রেখেছিলেন। ঘরে ঢুকে কেইন শিপটন তাকে দেখা মাত্র তিনি ঝাঁপিয়ে পড়বেন যন্ত্রটার ওপরে। একসঙ্গে সবকটা বোতাম টিপে দেবেন, তাতে সব শুদ্ধ ধ্বংস হয়ে যাক তো যাক। কিন্তু ছাদটা খোলা দেখে, বিশেষত বাইরে কুকুরের ডাক শুনেই কেইন শিপটন আর ঘরের ভেতরটা ভালো করে খুঁজে দেখেনি। একটু অসতর্কও হয়ে পড়েছিল সে। সেই সুযোগ নিয়ে বজ্র আঁটুনি দিয়েছেন কাকাবাবু তার গলায়। কাকাবাবু টেনে কেইন শিপটনকে দেওয়ালের দিকে নিয়ে আসতে লাগলেন। কেইন শিপটনের গায়েও জোর কম নয়, তার সঙ্গে কাকাবাবু বেশিক্ষণ যুঝতে পারবেন না। কোনো ক্রমে একবার মাটি থেকে পিস্তলটা তুলে নিতে পারলেই হলো। কেইন শিপটনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তবু সে শরীরের সব শক্তি এক জায়গায় করে প্রচণ্ড ঝাঁকুনি দিতে গেল একবার। আর তার আগেই প্রলয় কিংবা মহাভূমিকম্পের মতন প্রচণ্ড শব্দে সব কিছু কেঁপে উঠল। কাকাবাবু আর কেইন শিপটন দুজনেই ছিটকে পড়লেন দুদিকে। ঘরের দেওয়াল ভেঙে পড়তে লাগলো, ধোঁয়ায় ঢেকে গেল সব কিছু। এক মুহূর্তের জন্য কাকাবাবুর মনে হলো তিনি যেন পাথরের স্তূপের মধ্যে চাপা পড়ে যাচ্ছেন। তারপরই তার জ্ঞান চলে গেল। ডিনামাইট চার্চে উপরের ইস্পাতের দরজাটা উড়ে যেতেই গুহার ভেতরটা পরিষ্কার দেখতে পেল কমান্ডোরা। প্রথমেই তারা সাবমেশিন গান থেকে এক ঝাঁক গুলি চালালো, তারপর ভেতরে ঢুকে পড়ল নিজেরা। বিস্ফোরণের আওয়াজে ভেতরের মুখোশধারী লোকগুলো একটুক্ষণের জন্য হতবুদ্ধি হয়ে গিয়েছিল। 2-3 জন পাথরের টুকরোর ঘা খেয়ে আহতও হয়েছিল। তারপরই কমান্ডোরা এসে পড়ায় শুরু হয়ে গেল খণ্ডযুদ্ধ। কিন্তু কমান্ডোরা ভেতরে ঢুকতে লাগলো যেন ঝড়ের বেগে। কয়েকজন মুখোশধারী আহত হবার পর বাকিরা আত্মসমর্পণ করতে লাগলো একে একে। সন্তুকে যারা ধরতে এসেছিল তারা আরও অনেকখানি নিচে ছিল বলে ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি প্রথমে। 2 জন সন্তুকে ধরে রইল। রিভলভার দিয়ে সাবমেশিন গানের বিরুদ্ধে লড়াই করা যায় না বুঝতে পেরে তারা এবার রিভলভার ফেলে দিয়ে 2 হাত উঁচু করে ধরা দিল। সন্তুর কাছে যে 2 জন রইল তাদের একজন সন্তুর ডান পাশ থেকে তার কপালের দিকে রিভলভার উঁচিয়ে ধরেছে, আরেকজন রিভলভার উঁচিয়ে রইল সন্তুর পেছনে। তারপর পেছনের লোকটি সন্তুকে হুকুম দিল, নাও মুভ, ওয়ার্ক স্টেড অ্যাহেড। কোনো রকম কোনো চালাকি করলে সঙ্গে সঙ্গে গুলি চালাবো। সন্তু এক পা করে হাঁটতে লাগলো। শেষ পর্যন্ত সে ধরা পড়ে গেল বলে তার মন খারাপ লাগছে। ওপরে কারা গোলাগুলি চালিয়েছে তাও সে ঠিক বুঝতে পারেনি।
সিঁড়িটার কাছাকাছি আসতেই সে দেখতে পেল কমান্ডোদের। একজন মুখোশধারী চেঁচিয়ে বলল, ইফ ইউ ট্রাই টু হোল্ড আস উই উইল শুট দিস বয়। আমাদের রাস্তা ছেড়ে দাও, নইলে এই ছেলেটা আগে মরবে। কমান্ডোরা থমকে গেল। মুখোশধারীদের হুকুমে সন্তু উঠতে লাগলো সিঁড়ি দিয়ে। একবার সে চোখ তুলে দেখতে পেল রানাকে। এই একজন চেনা লোককে মিলিটারিদের সঙ্গে দেখেই সে বুঝতে পারল। ব্রিগেডিয়ার বীরেন্দ্রর কানে কানে রানা কি যেন বললেন। বীরেন্দ্র সঙ্গে সঙ্গে ঘাড় নাড়লেন। মুখোশধারীরা সন্তুকে নিয়ে চলে এলো ওদের কাছে। একজন বলল, আমরা এই ছেলেটাকে সঙ্গে নিয়ে বাইরে যাব। তোমরা আটকাবার চেষ্টা করলেই আমরা তৎক্ষণাৎ গুলি চালাবো। ব্রিগেডিয়ার বীরেন্দ্র জিজ্ঞেস করলেন, মিস্টার রায়চৌধুরী কোথায়? সন্তুই উত্তর দিল, কাকাবাবু বাঁদিকের ওই ঘরটার মধ্যে আছেন বোধহয়। রানা পরিষ্কার বাংলায় বললেন, সন্তু, ভয় পেও না। ঠিক 7 পা যাবার পর তুমি মাটিতে বসে পড়বে। সন্তুর মাথার পাশে আর পেছনে 2টো রিভলভার। সে পা গুনতে লাগলো। 1, 2, 3, 4, 5, 6, 7। 7 গোনার পর সে বসে পড়তেই এক ঝাঁক গুলি ছুটে এলো। সন্তুর ধারণা হলো সে নিজেও বুঝি এফোর ওফোর হয়ে গেছে গুলিতে। মাটিতে 3 পাক গড়িয়ে গেল সে। তারপরই উঠে দাঁড়ালো। তার কিচ্ছু হয়নি। মুখোশধারী 2জন মাটিতে পড়ে কাতরাচ্ছে। সেদিকে তাকাবার সময় নেই সন্তুর। সে ছুটে এলো রানার দিকে। রানা আর ব্রিগেডিয়ার বীরেন্দ্র দুজনেই বললেন, তোমার লাগেনি তো? যাক। রানা বললেন, সেই বিশ্বাসঘাতক ভার্মাটা কোথায়? এখানেই আছে নিশ্চয়ই। তাকে খুঁজে বার করতে হবে। সন্তু ঢুকে গেল উঁচু বেদি মতন জায়গাটার পাশের ঘরটায়। এইখানে দাঁড়িয়েই কেইন শিপটন কাকাবাবুকে ভয় দেখাচ্ছিল। রানা আর বীরেন্দ্র সন্তুর সঙ্গে সঙ্গে এলেন সেই ঘরটার মধ্যে। ঘরের ছাদটা খোলা দেখে ওরা অবাক হয়ে গেলেন প্রথমেই। তারপর ওরা দেখতে পেল একটা বিশাল যন্ত্রের ঠিক সামনে কাকাবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার গায়ের ওপর ছড়িয়ে আছে অনেকগুলো দেওয়াল ভাঙা পাথরের টুকরো। সন্তু হাঁটু গেড়ে বসে ডাকল, কাকাবাবু, কাকাবাবু। 2-3 বার ঝাঁকুনি দিতেই কাকাবাবু চোখ মেললেন। তারপরই উঠে বসে বললেন, সে কোথায় গেল, কেইন শিপটন? রানা জিজ্ঞেস করলেন, সে কে? কাকাবাবু বললেন, সেই তো পালের গোদা, এইখানেই ছিল। তাকে কাবু করেছিলুম প্রায়। তারপর কুকুরটাও ডাকছে না আর। সে নিশ্চয়ই ওই পথ দিয়ে পালিয়েছে। ব্রিগেডিয়ার বীরেন্দ্র 2জন কমান্ডোকে এ ঘরে ডেকে আনলেন। তারা চটপট লাফিয়ে উঠে গেল ওপরে। ওপর থেকে তারা জানালো যে একজন মানুষের পায়ের ছাপ বরফের ওপরে আছে। ব্রিগেডিয়ার বীরেন্দ্র বললেন, তাহলে তো তাকে ধরতেই হবে, কিছুতেই পালাতে দেওয়া চলবে না। আর ইউ অলরাইট মিস্টার রায়চৌধুরী? কেইন শিপটনকে ধরবার জন্য আপনি আমাদের সঙ্গে আসবেন? একটা দীর্ঘশ্বাস ফেলে কাকাবাবু বললেন, না, আমি আর যাব না, যথেষ্ট হয়েছে। রানা বললেন, আমরাও ওপরে একটা কুকুরের ডাক শুনেছিলাম বটে, সেদিকে আর মন দিতে পারিনি। অবশ্য এখানে একা একা কেইন শিপটন আর পালাবে কি করে? ধরা সে পড়বেই। কাকাবাবু বললেন, ধরা পড়ুক না পড়ুক সেসব এখন আপনাদের দায়িত্ব। আমি চেয়েছিলাম ওদের গোপন আস্তানাটা খুঁজে বার করতে। সেটুকু অন্তত করতে পেরেছি। সেইটুকুই আমার কাছে যথেষ্ট। এতক্ষণ বাদে তিনি যেন সন্তুকে দেখতে পেলেন। সন্তুর হাত ধরে উঠে দাঁড়িয়ে বললেন, তুই ঠিকঠাক আছিস তো সন্তু? লাগেনি তো তোর? বাহ, এখনো তোর একটা কাজ বাকি আছে। খুঁজে দেখ তো আমার ক্রাচ দুটো কোথায়। কাছাকাছি কোথাও হবে হয়তো। রানা বললেন, আপনার ওই ভার্মা লোকটা কি করেছে জানেন? সে যে এদেরই দলের লোক তা বুঝেছিলেন? কাকাবাবু হাত তুলে বললেন, থাক, ওসব কথা পরে শুনবো। এখন কোনোভাবে একটু চা খাওয়াতে পারেন?
মনে হচ্ছে কতদিন যেন চা খাইনি। এ বেটাদের এখানে চায়ের ব্যবস্থা আছে কিনা বলতে পারেন? রানার মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আপনি বলেন কি মিস্টার রায়চৌধুরী, এত গোলাগুলি মারামারির মধ্যে আমি চায়ের খোঁজ করব? কাকাবাবুর যেন এখন আর অন্য কোনো বিষয়েই কোনো আগ্রহ নেই। তিনি আবার বললেন, এখন একটু চায়ের জন্য মনটা খুব ছটফট করছে। ওপরে আমাদের গম্বুজের স্টোরে ভালো চা আছে, চলুন সেখানে গিয়ে আমি চা তৈরি করে খাওয়াবো। তারপর কয়েক ঘন্টা বেশ ভালো করে ঘুম লাগাবো। যথেষ্ট ধকল গেছে, এবার একটু ঘুম দরকার, বুঝলেন মিস্টার রানা? ঘুমের মতন এমন ভালো জিনিস আর কিচ্ছু নেই। আমি তো অলস ধরনের লোক, ঘুমোতে খুব ভালোবাসি। রানা এবার জোরে হেসে উঠে বললেন, যা বলেছেন, আপনি অলসী বটে। খোড়া পা নিয়ে হিমালয়ের এতখানি ওপরে এসে আপনি একটা রেকর্ড সৃষ্টি করলেন। কাকাবাবু বললেন, পঙ্গুরাও গিরিলঙ্ঘন করে, এমন একটা কথা আছে জানেন না? ব্রিগেডিয়ার বীরেন্দ্র তার কমান্ডোদের নানান রকম নির্দেশ দিয়ে ফিরে এলেন। কয়েকজন এরই মধ্যে চলে গেছে কেইন শিপটনের খোঁজে। তিনি কাকাবাবুকে জিজ্ঞেস করলেন, এখানে মোট কতজন লোক ছিল আপনি বলতে পারবেন? ঢোকার বেরোবার রাস্তা কটা? ওরা কি আপনার ওপর টর্চার করেছে? কাকাবাবু বাধা দিয়ে বললেন, এখন নয়, এখন ওসব কথা আলোচনা করতে ইচ্ছেই করছে না। বললুম না, আমার চা খেতে ইচ্ছে করছে আর ঘুম পাচ্ছে। এই সময় সন্তু ক্রাচ দুটো খুঁজে এনে দিতেই তিনি খুব খুশি হয়ে উঠে বললেন, বাহ, আর কি চাই, চমৎকার। চলুন মিস্টার রানা, এবার ওপরে গিয়ে পৃথিবীটাকে একটু ভালো করে দেখি, একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস নিই। চল রে সন্তু, তুই এবার দারুণ কাণ্ড করেছিস। কাকাবাবু আদর করে এক হাতে সন্তুর মাথার চুলগুলো এলোমেলো করে দিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে সন্তু কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস পাহাড় চূড়ায় আতঙ্কের পঞ্চম তথা শেষ পর্ব। খুব শীঘ্রই আবারও ফিরব নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।